বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। তো তোমরা যারা হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ 2023 সালের পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আগামীকালকে 29শে জানুয়ারি। সো আমরা এর আগে স্বাধীন বাংলা ও বোধের ইতিহাসের অনেক সাজেশন দিয়েছি। সো আগামীকালকে যারা হচ্ছে পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্যে আমার এই লাইভ সেশন। এবং আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেহেতু তোমাদের জীবনের প্রথম একটা ভার্সিটি লেভেলের পরীক্ষা। সো এই পরীক্ষাটা তোমরা কিভাবে দিতে পারবা এবং কিভাবে দিলে সহজ হয়, এবং কোন কোন প্রশ্নগুলো উত্তর করা জরুরি এবং কোন কোন প্রশ্নগুলো উত্তর করা মানে কিভাবে উত্তর করবা, কিভাবে লিখবা, কত পেজ, এই A to Z বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং স্বাধীন বাংলা ও বোধের ইতিহাস শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশনগুলো আরও একবার আমি দাগিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু আরও একবার বলে রাখতেছি, আমরা কিন্তু যে সাজেশনটা আগে দিয়েছি সেই সাজেশনটাই আবারও নতুন করে তোমাদেরকে আমি এখন আলোচনা করব, যাতে করে শেষ মুহূর্তে তোমরা, এখন বাজে হচ্ছে 11টা, রাত 11টা বাজে, তোমরা হচ্ছে রাত্রে এখন এই লাইভটা শেষ করার পরে 1-2 ঘন্টা সময় পড়বা হাতে। এরপরে ফজরের ওয়াক্তে নামাজ পড়ে সকালবেলা একদম ভোর 11টা বা 10টা পর্যন্ত পড়বা। টানা 10টা 11টা পর্যন্ত পড়ে তারপর পরীক্ষার হলে যাবা। তোমাদের পরীক্ষা যেহেতু একটা দেখে, আর তোমাদের পরীক্ষা হচ্ছে 4 ঘন্টা। সো তোমরা যে যেখান থেকে আমাদের লাইভ ক্লাসে এই মুহূর্তে যুক্ত হচ্ছ, সবাই একটু কমেন্ট করে জানাবা যে আমার লাইভ ক্লাস ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, আমাকে শোনা যাচ্ছে কিনা। এবং হচ্ছে তোমরা একটু কমেন্ট করে তোমাদের যারা হচ্ছে ফ্রেন্ড আছে, যারা খুব কাছের ফ্রেন্ড আছে, যারা বন্ধু বা বান্ধবী আছে, তাদেরকে একটু লাইভটা একটু শেয়ার করে দেবা, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই দেখতে পারে। সো আমি একটু জাস্ট একটু সময় নিচ্ছি, তোমরা এই ফাঁকে কমেন্ট করো, আমি লাইভটা একটু শেয়ার করি, তারপরে তোমাদের সাথে আমি কথা বলতেছি, ঠিক আছে? সো তোমরা সবাই একটু ঝটপট কমেন্ট করে ফেলো। এবং তোমরা কে কোন জেলা দেখে আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছ, সবাই একটু কষ্ট করে কমেন্ট করে জানাও, এবং আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, আশা করি আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং শোনা যাচ্ছে। তো তোমাদের যারা হচ্ছে খুব কাছের ফ্রেন্ড আছে, যারা হচ্ছে তোমার ব্যাচমেট আছে, তাদেরকে তোমরা এই লাইভ ক্লাসে তোমরা হচ্ছে মেনশন করতে পারো, ঠিক আছে? আমি হচ্ছে একটু লাইভটা শেয়ার করে তোমাদের সাথে কথা বলতেছি। আচ্ছা, তোমরা একটু এই ফাঁকে তোমাদের যারা ফ্রেন্ড আছে, 2 জন বা 3 জন যারা হচ্ছে অনলাইনে আছে এই মুহূর্তে, তাদেরকে লাইভটা একটু শেয়ার করে দিতে পারো, ঠিক আছে? তারপরে হচ্ছে আমাদের সাথে তোমরা যুক্ত থাকো। আশা করি যে আজকে আমি সাজেশনটা দিব, এই সাজেশনটা যদি ভালো করে আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে এবং তোমাদের রেজাল্টও ভালো হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমাদের যত প্রশ্ন আছে, যত মানে তোমাদের জিজ্ঞাসা আছে পরীক্ষা নিয়ে বা পরীক্ষা সম্পর্কে যত খুঁটিনাটি বিষয়গুলো আছে, তোমরা চাইলে সেগুলো আমার সাথে শেয়ার করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের উত্তর করার জন্য, ঠিক আছে? আমি আশা করি যে তোমাদের সব কিছু ঠিকঠাক শোনা যাচ্ছে। আচ্ছা, আমি আশা করি যে তোমাদের সব কিছু সাউন্ড এবং আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ। আচ্ছা, এই মুহূর্তে রায়ান হচ্ছে রংপুর থেকে মেহেদি হাসান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। সামিয়া সুলতানা তার ফ্রেন্ডকে মেনশন করেছো, ধন্যবাদ। আচ্ছা, তো তোমরা হচ্ছে লাইভটুকু একটু শেয়ার করে দাও ঝটপট, এবং হচ্ছে লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। একটু কষ্ট করে লাইক বাটন হিট করো যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়, সবাই যেন ক্লাসটা দেখতে পারে, ঠিক আছে? শেয়ার করেছো? আচ্ছা, একটু শেয়ার করে ফেলো। আর আর এই ফোনটা তুমি ওই স্ট্যান্ডের মধ্যে এটা এখানে সামনে দিয়ে দেবো, এখানে, যাতে আমি দেখতে পারি। ওকে, তাহলে দেখো, তোমাদের আজকের যে ক্লাসটা সেটা হচ্ছে স্বাধীন বাংলা ও বোধের ইতিহাস। আগামীকালকে তোমাদের পরীক্ষা। সো তোমাদের পরীক্ষা হবে 4 ঘন্টা পরীক্ষা হবে, বুঝতে পারছো? তো তোমাদের 4 ঘন্টা পরীক্ষা কি কি মানে কোন কোন প্রশ্নগুলো আসবে, কিভাবে আসবে, সেগুলো একটু আমি আবারও একটু তোমাদেরকে দেখিয়ে দিই। যেহেতু তোমাদের আগামীকালকে যেহেতু পরীক্ষা, এবং তোমরা এই প্রথম হচ্ছে কোনো ভার্সিটি লেভেলের পরীক্ষা দিতে যাচ্ছ, এই পাশে রাখো, এই পাশে, অথবা এখানে রাখলে হবে, সমস্যা নেই। হ্যাঁ, ফোনটাই দিও। আচ্ছা, তাহলে দেখো, তোমাদের হচ্ছে 3টা মানে ভাগে পরীক্ষা হবে, বুঝতে পারছো? তো তোমরা হচ্ছে খ বিভাগে, তোমাদের ক বিভাগে খ বিভাগ, এই খ বিভাগে হচ্ছে 10 মার্ক। এই খ বিভাগে হচ্ছে তোমাদের মার্ক থাকবে 10 মার্ক, এবং খ বিভাগ
এই খ বিভাগে মার্ক থাকবে হচ্ছে তোমার 20 মার্ক, 20 মার্ক, বুঝতে পারছো? এবং গ বিভাগ, এই গ বিভাগে তোমাদের মার্ক হচ্ছে 50 মার্ক, 50 মার্ক, বুঝতে পারছো? সো দেখো এই 50 মার্কে এখানে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। গ বিভাগে প্রত্যেকটা প্রশ্নের জন্য 10 মার্ক করে, এবং এখানে 5টা প্রশ্ন, আর এখানে হচ্ছে তোমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক হচ্ছে 4 5 কত 20 মার্ক, অর্থাৎ 20 মার্কে হচ্ছে তোমাদের পরীক্ষা। এখানে 10 মার্ক, অর্থাৎ 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 10টি প্রশ্নের উত্তর দিলে তুমি এখানে 10 পাবে, 10টি প্রশ্নের উত্তর দিলে সেখান থেকে তুমি কত পাবে? 10 পাবে, বুঝতে পারছো? তাহলে এই 10টা প্রশ্নের উত্তর যখন তুমি দিবা, 10 থেকে তুমি কত মার্ক পাবা? 10 থেকে তুমি একটা প্রশ্নের জন্য, প্রতিটা প্রশ্নের জন্য 1 করে, প্রতিটা প্রশ্নের জন্য কত করে? প্রতিটা প্রশ্নের জন্য 1 মার্ক করে, বুঝতে পারছো? আচ্ছা, এটা এভাবে গণানো যায় না? এভাবে গণানো যায় না? হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, সো তোমাদের প্রত্যেকটা মার্ক হচ্ছে তোমার খ বিভাগে হচ্ছে 10 মার্ক, এবং খ বিভাগে হচ্ছে 20 মার্ক, এবং গ বিভাগে হচ্ছে 50 মার্ক। এই হচ্ছে টোটাল 80 মার্কের পরীক্ষা। এখন 80 মার্কের পরীক্ষায় কত পেতে হবে? দেখো 80 মার্কের পরীক্ষায় তোমরা হচ্ছে যদি খাতায় লেখো, তোমাদের 20 মার্ক হচ্ছে ইনকোর্স, এই 20 মার্ক হচ্ছে ইনকোর্স, এই ইনকোর্সের মার্কটা হচ্ছে স্যারেরা দিবে, ঠিক আছে? আর তোমাদের এই 80 মার্কের পরীক্ষায় মিনিমাম 32 পাইতে হবে। যারা 32 পাবে তারা হচ্ছে পাস করতে পারবা, যারা হচ্ছে 32 পাবে তারা হচ্ছে পাস করতে পারবা। তাহলে তোমাকে 32 পাইতে হবে, যে কোনোভাবে যে কোনো উপায়ে তোমাকে 32 পাইতে হবে। আগামীকালকে যাদের পরীক্ষা আছে তোমরা চেষ্টা করবা 32 পাওয়ার জন্য, বুঝতে পারছো? সো 32 পাওয়ার জন্য তোমরা হচ্ছে প্রথমে হচ্ছে ক বিভাগের যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে 10টা উত্তর দেওয়ার চেষ্টা করবা, খ বিভাগ থেকে যেগুলো তোমার কমন পড়ে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা। এখন আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলে ফেলি, সেটা হচ্ছে মানে আমরা কত পেজটা লিখবো, কত পৃষ্ঠা লেখলে তোমার হচ্ছে মার্কটা সব থেকে ভালো পাওয়া যায়, কত পৃষ্ঠা লিখলে সব থেকে ভালো মার্ক পাওয়া যায়, এবং কোন পৃষ্ঠা কোন প্রশ্নটা কত পৃষ্ঠায় লিখবো। মনে রাখবা, যারা হচ্ছে আগামীকালকে পরীক্ষা দিবা, ক বিভাগের জন্য 1 লাইনে উত্তর দিবা, ক বিভাগের জন্য 1 লাইন, যেটা সঠিক উত্তর হবে ঠিক সেম উত্তরে দেওয়ার চেষ্টা করবা। খ বিভাগের জন্য 1 লাইনে 1 কথায় উত্তর দেওয়ার চেষ্টা করবা, যেটা প্রশ্নের উত্তর হবে সঠিক সেটাই উত্তর করবা, এর বাইরে প্রশ্নটা উত্তর করার দরকার নাই। এরপর দেখো, যদি খ বিভাগে উত্তর করো, খ বিভাগে তোমার হচ্ছে যে প্রশ্নটা আসবে সেটা সম্পর্কে একটু হালকা ব্যাখ্যা দিতে হবে, এত বেশি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। মিনিমাম তোমার এখানে হচ্ছে 1 পেজ অথবা 1.5 পেজ লেখার চেষ্টা করবা, 1 পেজ অথবা 1.5 পেজ, বুঝতে পারছো? 1 পেজ অথবা 1.5 পেজ লেখার চেষ্টা করবা। যারা গ বিভাগের প্রশ্নের উত্তর করবা, ঘ বিভাগে এটার জন্য মিনিমাম 2 পেজ অথবা 3 পেজ, 2 অথবা 3 পেজ লেখার চেষ্টা করবা, 2 পেজ অথবা 3 পেজ লেখার চেষ্টা করবা, এবং চেষ্টা করবা তোমরা অবশ্যই পয়েন্ট আকারে পয়েন্ট দেওয়ার চেষ্টা করবা, অবশ্যই চেষ্টা করবা পয়েন্ট আকারে। পয়েন্ট যদি দাও তাহলে হচ্ছে তোমার মার্কটা ভালো আসবে, পয়েন্ট না দিলে স্টেপ বাই স্টেপ পয়েন্ট আকারে যদি না দাও তাহলে তোমার মার্কটা দিবে না স্যারেরা, বুঝতে পারছো? সো এই জন্য চেষ্টা করবা তোমরা পয়েন্ট আকারে মার্ক মানে লেখার চেষ্টা করবা, বুঝতে পারছো? তাহলে তোমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, এই 3টা বিভাগে কিভাবে লেখা বা কিভাবে কত পৃষ্ঠা লিখবা, কারো কোনো ডাউট আছে কিনা? যদি তাকে আমাকে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এই মুহূর্তে আকাশ মাহমুদ গাজীপুর থেকে, আতিফ হুসাইন ঠাকুরগাঁও জেলা থেকে, আই হ্যাভ নো প্রিপারেশন ফর টুমরোস এক্সাম। আচ্ছা, রবিউল আলম লিখেছে তার পরীক্ষার জন্য কোনো প্রিপারেশন নাই। নো টেনশন, আজকের ক্লাসটা করো, আমি এক ক্লাসে তোমাদের হচ্ছে 5 মার্কের ব্যবস্থা করে দিব। জাস্ট আমার সাথে থাকো, কিছুক্ষণ সময় দাও, আর জটপট তোমাদের যারা হচ্ছে ফ্রেন্ড আছে তাদেরকে একটু, তোমার যে খুব কাছের ফ্রেন্ড আছে তাদেরকে একটু মেনশন করে দাও, এবং তোমার টাইম লাইনে ক্লাসটা একটু শেয়ার করে দাও, তোমার যারা খুব কাছের ফ্রেন্ড আছে তাদের মাঝে একটু লাইভটা একটু শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে তোমাদের কারো কোনো প্রশ্ন? আচ্ছা, গণিত, পদার্থবিজ্ঞান এই সব কি লাইভ ক্লাস হবে স্যার? হ্যাঁ, অবশ্যই লাইভ ক্লাস হবে। আচ্ছা, 1 পেজ লিখতে হাতে ব্যথা হয়ে যায়, 2 পেজ কেমনে লিখবো? আচ্ছা দেখো, এই বিষয়টা আমি তোমাদেরকে আগেই বলি, যে আগেও একবার ক্লাসে বলেছিলাম, তোমরা আগে দেখে যে একটু চেষ্টা করবা বাসায় প্র্যাকটিস করবা, খাতার মধ্যে একটু লেখার চেষ্টা করবা, যেহেতু তোমাদের আগামীকালকে অনেক বেশি লিখতে হবে, তো অনেক বেশি লেখার জন্য সময়টা তোমার হাতে মেনটেন করতে হবে, সময় মেনটেন করে তোমাকে লিখতে হবে। এই জন্য অল্প অল্প করে লেখার প্র্যাকটিস করো, অথবা তোমার মানে কলমটা আলতুভাবে ধরবা,
ঠিক আছে, যেটা প্রাসঙ্গিক সেটা উত্তর দেওয়ার চেষ্টা করবা। যেমন তোমাকে আগামীকালকে প্রশ্ন আসলো 1952 সালের ভাষা আন্দোলনের ব্যাখ্যা পটভূমি লেখো। তো 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে তুমি যেটা জানো, 52 সালের ভাষা আন্দোলন কবে অনুষ্ঠিত হয়েছিল, এই 52 সালের ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিল, বা এই 52 সালের ভাষা আন্দোলনের মূল থিমটা কি ছিল, বা 52 সালে ভাষা আন্দোলন কেনই বা করেছিল, এই মূল কারণগুলো লেখার চেষ্টা করবা। অযাচিত লেখার চেষ্টা করবে না। আর যা লেখবা স্পষ্ট ভাষা লেখবা, যা লেখবা স্পষ্ট ভাষা, যেটা একদম তোমার ক্লিয়ার, যেটা সঠিক সেটা লেখার চেষ্টা করবা। বানিয়ে লেখলেও লেখার মানে ডিজাইন, হাতের লেখা সুন্দর স্পষ্ট রাখার চেষ্টা করবা। মানে অনেক সময় দেখা যায় যে তুমি প্রথমে একটা দুইটা বা তিনটা প্রশ্ন লেখলা অনেক বড় করে, তারপরে প্রশ্নগুলো তোমার মনে নাই, বা হচ্ছে পরে বানিয়ে বানিয়ে লেখলা, তখন অনেক বড় করে ফেলো, বা মানে খাতা বেশি নেও। মানে অনেক সময় দেখা যাচ্ছে যে লুজ পেজ, যদি তুমি লুজ পেজ, অতিরিক্ত লুজ পেজ নাও, তাহলে এটাও কিন্তু তোমার নেগেটিভ একটা এফেক্ট পড়ে, বা স্যারেরা ভাবে যে আসলে তুমি ওভার স্মার্ট দেখাতে গিয়ে এরকম করতেছো, বা তাকে কাঁথা মার্কটা চলে আসে, কম চলে আসে। সো চেষ্টা করবা তোমার যেটা প্রাসঙ্গিক সেটা লেখার চেষ্টা করবা, ঠিক আছে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে মানে একটা অ্যালার্ট করতে চাচ্ছি, সেই বিষয়টা হচ্ছে তোমরা যারা আগামীকালকে পরীক্ষা দিবা, মনে রাখবা প্রত্যেকটা প্রশ্নের নং, ঠিক আছে, যদি ক বিভাগ উত্তর করো, তোমার খ বিভাগ, গ বিভাগ, তাহলে খ বিভাগের প্রথম 10টি উত্তর দেওয়ার চেষ্টা করবা, ধারাবাহিকতা বজায় রাখবা। খ বিভাগ শুরু করলে খ বিভাগ উত্তর দেওয়ার চেষ্টা করবা। তুমি যদি খ বিভাগ উত্তর করো, তাহলে খ বিভাগের যে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করবা। যদি তোমার জায়গা না থাকে, তাহলে পিটিও, তুমি হচ্ছে খাতার এক কর্নারে লিখবা পিটিও, লিখে তুমি চলে যাবা, জায়গা খালি রেখে পরবর্তীতে প্রশ্নটা উত্তর দেওয়ার চেষ্টা করবা। ধরো আমি গ বিভাগ শুরু করলাম, তাহলে গ বিভাগের যে প্রশ্নগুলো তুমি সবগুলা পারো সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবা, বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে একটা জিনিস বলি, তুমি কোন কোন প্রশ্নগুলো আগে লেখার চেষ্টা করবা। আমার থিওরিটা সবাই ফলো করবা, আশা করি এই থিওরিটা ফলো করলে ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে। কোন থিওরিটা? দেখো, যারা হচ্ছে মানে কোনো রকম ভাবে পাস করতে চাও অথবা হচ্ছে ভালো একটা রেজাল্ট করতে চাও, তাদের জন্য সবার জন্য বহুত একটা হচ্ছে তোমাদের জন্য পরামর্শ, সেটা করবা কি, তোমরা খ বিভাগটা দেওয়ার চেষ্টা করবা, এরপরে দিবা গ বিভাগ। কারণ দেখো, যারা পাস করতে চাও, গ বিভাগ থেকে একটা প্রশ্নে থাকে কত, 10 মার্ক। তুমি যদি তোমার দুইটা প্রশ্ন উত্তর করতে পারো, দুইটা বা একটা প্রশ্ন উত্তর করে, তাহলে 10 মার্ক পাইতেছো, দুইটা করলে 20 মার্ক পাইতেছো। আর ক বিভাগ থেকে যদি তোমার সাধারণ জ্ঞানের প্রশ্ন মিনিমাম তোমার 9টা বা 5টা হয়ে যায় কোনোভাবে, আর খ বিভাগ থেকে যদি আর দুইটা বা একটা প্রশ্ন তোমার সলভ হয়ে যায় বা লিখতে পারো, তাহলে তোমার কিন্তু পাস মার্ক চলে আসতেছে। তাহলে যারা বুদ্ধিমান, আচ্ছা স্যার আমার নামটা একটু নেন স্যার, আমি ফরিদপুর থেকে নির্জর মামুন। আচ্ছা নির্জর মামুন, তোমার নামটা আমি নিয়ে নিচ্ছি, তোমাকে আমাদের পেজে একটু জায়গা করে দিলাম, ঠিক আছে। আমাদের এখানে অনেকেই আসে কমেন্ট করে যে স্যার আপনার পেজে আমাকে একটু জায়গা করে দেন, আমি তোমাকে জায়গা করে দিলাম, বুঝতে পারছো। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা তোমরা বুঝতে পারছো। যারা দুর্বল স্টুডেন্ট, যারা হচ্ছে পাস করতে চাও কোনো রকম ভাবে, তারা হচ্ছে খ বিভাগ দিয়ে শুরু করবা, এরপরে গ বিভাগ, এরপর হচ্ছে খ বিভাগ। কথা কি ক্লিয়ার? তোমরা সবাই একটু কমেন্ট করবা, আজে বাজে বা অহেতুক কমেন্টস করবা না, ঠিক আছে। তোমরা একটু কমেন্ট করবা যে স্যার আপনার কথাটা ক্লিয়ার। যদি বুঝতে পারো যে হ্যাঁ স্যার ক্লিয়ার, তাহলে হচ্ছে আমি অন্য কিছু করাবো, ঠিক আছে। স্যার পয়েন্ট আকারে লিখতে হবে নাকি রচনামূলকভাবে লিখতে হবে? পয়েন্ট আকারে বা স্টেপ বাই স্টেপ লিখলে সব থেকে ভালো মার্ক পাওয়া যায়, বুঝছো। এটা হচ্ছে স্যারেরা তোমাকে মার্ক দিবে, বুঝতে পারছো। আচ্ছা স্যার বাই কি পড়বো একটু একটু কও। আচ্ছা স্যার আপনার কথাগুলো খুবই ই ডিসিপ্লিন বলতে আমি আই এম নট শিওর, মানে তুমি কি বোঝাতে চাচ্ছ, আমার কথাগুলো ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা মেঘকন্যা মায়া, হ্যাঁ স্যার ক্লিয়ার। স্যার 24-এর আন্দোলনের কি কোনো প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে? 24-এর আন্দোলনের প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, যদিও আসে একটা দুইটা, নাও আসতে পারে। আর স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসে অনেক প্রশ্ন আছে দেয়ার মতো বা আসার মতো, ঠিক আছে। আমি তোমাদেরকে সাজেশনসটা আবারও একবার রিপিট করবো, সো তোমরা দেখতে পারো। আচ্ছা সুজয় কুমার বিশ্বাস, আমি নতুন। তারপর হচ্ছে আকলিমা, জি স্যার থ্যাংক ইউ। আচ্ছা কত পাইলে পাস স্যার? কত পাইলে মানে 32 পাইতে হবে, 80 মার্কের পরীক্ষায় 32 পাইতে হবে, বুঝতে পারছো। স্যার আমি চট্টগ্রাম থেকে সাজ্জাদ। আচ্ছা কত পাইলে পাস শাহরিয়া? আমি উত্তর দিয়েছি শাহরিয়ার। আচ্ছা সর্বোচ্চ কত পাইলে পাস? সর্বোচ্চ হচ্ছে 32 পাইতে হবে, বুঝতে পারছো। আচ্ছা মাহমুদা, আচ্ছা পাস করবো কেমনে তাই বলেন স্যার। পাস করার জন্য তো আমি বললাম, পাস করার জন্য হচ্ছে ক বিভাগের উত্তর দিবা, তারপরে ঘ বিভাগ, তারপর হচ্ছে ক বিভাগ, বুঝতে পারছো। আর বানিয়ে যে প্রশ্নগুলো লিখবা, আমি আরেকটা টপ সিক্রেট ব্যাপার শেয়ার করি, যে বিষয়টা হচ্ছে তুমি ধরো বানিয়ে লিখবা, তো বানিয়ে লেখার জন্য যে প্রশ্নগুলো তুমি পারো, মানে যে প্রশ্নগুলো তুমি পারো, তোমার মানে মুখস্থ মনে আছে,
সেই প্রশ্নগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা। বানিয়ে কিন্তু শুরুতে লেখা যায় না, খাতার শুরুতে ধরো 1952 সালের 1971 সালের যুদ্ধের ঘটনা আসলো, 1971-এর যুদ্ধ সম্পর্কে তোমাকে লিখতে বললো যে 1971-এর যুদ্ধ সম্পর্কে তুমি লিখো কিছু, তুমি 52 সালের ভাষা আন্দোলন নিয়ে লিখে ফেলছো, অথবা তুমি ধরো অন্য অপ্রাসঙ্গিক একটা মানে কিছু লিখে আসছো, তাহলে কি স্যারেরা ভাববে তুমি একটা দুর্বল স্টুডেন্ট, গাধা স্টুডেন্ট, অথবা তুমি সেই লেভেলের স্টুডেন্ট না, তখন তোমার ফার্স্ট ক্লাস যে রেজাল্টটা সেটা কিন্তু ছুটে যাবে। সো এই জন্য যেগুলো তোমার মুখস্থ মনে আছে বা কিছুটা ধারণা আছে সেই প্রশ্নগুলো আগে লিখবা, আগে উত্তর করবা, আর বানিয়ে লিখবা সব শেষে। এখন দেখা যাচ্ছে কিছু কিছু স্টুডেন্ট যে কাজটা করে যে একজন ফ্রেন্ড সে প্রশ্নটা পারতেছে সেটা সে দেখে দেখে উত্তর করতেছে, আরে ভাই সেটা সে তুমি যেটা পারো আগে তোমারটা তুমি উত্তর করবা, তুমি না পারলে পরবর্তীতে যদি সুযোগ পাও সেটা ভিন্ন কথা, বাট আমি বলতেছি যে তুমি দেখাদেখি করে লিখবা, সেটার আমি পারমিশন দিচ্ছি না বা অ্যাক্সেস দিচ্ছি না। যদি তোমার যেটা তুমি পারো সেটা আগে উত্তর করবা, তারপরে লাস্টে তোমার প্রশ্নগুলো তুমি যেটা পারবা সেটা উত্তর করার চেষ্টা করবা। আরেকটা জিনিস, তোমরা অনেক সময় যে বিষয়টা আগামীকালকে যে বিষয়টা হবে, আগামীকালকে খ বিভাগ নিয়ে দেখবা পরীক্ষার 1 ঘন্টার সময় দেখবা যে খ বিভাগ নিয়ে একদম শেষ, এবং এই 1 ঘন্টার ভিতরে অনেকেই মানে এক্সপেল হবে, অনেকের খাতা স্যারের হাতে চলে যাবে, অনেকেই দেখবা যে নকল টকল করা শুরু করবে, অনেকেই দেখবা যে স্যারেরা ধরে অনেক কিছু করবে। ঠিক আছে স্যার, চাকরির মাঝে পড়াশোনা ঠিকমতো করা যায় না, কিন্তু স্যার আপনাদের সাজেশন পড়ে প্রমোট হয়েছি আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য লাখ লাখ কোটি শুক্রিয়া, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। যারা আমাদের পেজ ফলো করে তারা অবশ্যই জানে। স্যার হেনা কোথায়? হেনা বলতে আই এম নট শিওর, হেনাকে স্যার ইনকোর্স পরীক্ষা দেয় না, আমাকে কি ইনকোর্স নাম্বার দিবে? আচ্ছা, যে সমস্ত কলেজ থেকে ইনকোর্স পরীক্ষা হয় নাই তাদেরকে কিন্তু স্যারেরা অলরেডি ইতিমধ্যে তোমাদের বোর্ডে 8 মার্ক পাঠিয়ে দিয়েছে, অর্থাৎ যাদের কলেজে ইনকোর্স পরীক্ষা হয় নাই তাদের কিন্তু ইতিমধ্যে বোর্ডে ওইখানে 8 মার্ক দিয়ে দিছে, এটা অটোমেটিকলি দিয়ে দিছে। আর মনে রাখবা যারা একবার ফেল করে আর একবার হচ্ছে ইনকোর্স পরীক্ষা দেয় তাদেরকে পরবর্তীতে আর কোনো ইনকোর্স পরীক্ষা দিতে হয় না, একবার একটা মার্ক যেটা পাবা সেটাই। আর ইনকোর্সের সর্বনিম্ন মার্ক হচ্ছে 8, যদি কোনো স্টুডেন্ট ইনকোর্স পরীক্ষা নাও দেয় বা না দিতে পারে তাকে 8 দেয়। আর যদি কোনো স্টুডেন্ট মানে যদি কোনো টিচার মনে করে যে এই ইমপ্রুভ পরীক্ষা দেয় নাই, টেস্ট পরীক্ষা দেয় নাই, তাহলে তারা ফেল করায় দিব বা তাকে 8 মার্ক দিবে না বা দিব না, মানে দেওয়ার কোনো এখতিয়ার নাই। যদি না দেয় তাহলে তুমি ফেল, তাহলে তোমাকে ইনকোর্স পরীক্ষার জন্য ফেল আসবে, রেজাল্ট কিন্তু আসবে না, তার মানে আবার তোমাকে ইনকোর্স পরীক্ষা দিতে হবে। বুঝতে পারছো? আরেকটা বিষয় তোমাদেরকে আরেকটা মানে বিষয় ক্লিয়ার করি, যারা একদম ডিগ্রি প্রথম বর্ষের স্টুডেন্ট তোমাদের অনেক সময় লেখার মধ্যে আসবে এবি, পরীক্ষার পরে রেজাল্ট আসবে এবি, এই বিষয়টা সতর্ক রাখবা। শোনো, আমি কিন্তু এর আগে তোমাদেরকে সাজেশন অনেক দিয়ে দিছি, আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে তোমাদের আগামীকালকে যে প্রবলেমগুলো হতে পারে বা আমরা যেগুলো মানে স্টুডেন্টদের কাছ থেকে দেখি ফেস করে, এই সমস্যাগুলো যেন না হয় আমি এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করতেছি। আচ্ছা, আমার কথাগুলো কি ভালো লাগতেছে? বিরতিহীন অপেক্ষা ক্লাসগুলা করলি অল ওকে। আচ্ছা, যারা ইনকোর্স পরীক্ষা দিচ্ছে তাদের নাম্বারগুলো কি অ্যাড হবে? আমার কথা কি তোমরা কি বুঝো না? আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতেছো না? আচ্ছা, আমার কথা কি তোমরা ক্লিয়ারলি এবং আমি কি বোঝানোর চেষ্টা করতেছি সেটা স্পষ্ট কিনা একটু কমেন্ট করে জানাও। স্যার খ বিভাগে পয়েন্ট কি লিখব? আচ্ছা, আমি বলতেছি স্যার আমার জ্বর আইসা পড়ছে, ভাবছিলাম 23-এ পাস, আমার 4 ঘন্টা পরীক্ষার কথা শুনে 3 দিন ধরে জ্বর। আচ্ছা চাচা, নোটগুলো এত সাজানো কেন আর একাডেমিক কামব্যাক কোথায়? আচ্ছা হ্যাঁ স্যার, ভালো লাগতেছে। ইমরান সাজেশন স্যার আমাদের লাগবে। ওকে স্যার, ইনকোর্স মিলে কি 32 পাইলে পাস? না, ইনকোর্সে আলাদা আর লিখিত পরীক্ষায় আলাদা। ইনকোর্সে হচ্ছে সর্বনিম্ন। আচ্ছা, তোমরা আমার কথা কি বুঝতেছো না? আচ্ছা জি স্যার, বলা যায়। স্যার খ বিভাগে গ বিভাগের উত্তর প্রশ্ন কি দেওয়া যাবে? জি স্যার, বুঝতেছি। তোমরা একটু আমাকে এনশিওর করো যে আমার কথা তোমরা বুঝতেছো কিনা, আজে বাজে কোনো কমেন্ট করবে না, জাস্ট ফোকাস করো। আচ্ছা, তোমাদের হচ্ছে যে একটা পরীক্ষা হবে 80 মার্কের পরীক্ষা হবে, বুঝতে পারছো? এই 80 মার্কের পরীক্ষায় পাইতে হবে 32, আর তোমার ইনকোর্সের মার্ক হচ্ছে কত? 8। এই হচ্ছে 32 আর 8 হচ্ছে কত? 40। এই 40 হচ্ছে একটা
স্টুডেন্টের ক্রেডিট, মানে সে এটা পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। মানে 80 মার্কের পরীক্ষায় 32, ইন কোর্সে হচ্ছে 8, এই হচ্ছে টোটাল 40। তার মানে তোমার লিখিত পরীক্ষায় 80 মার্কের থেকে তোমাকে 32 পাইতেই হবে, আর ইন কোর্সে 8 তোমাকে স্যাররা তোমাকে মাস্ট বি দিবে এবং তোমাকে দিতে হবে, না দিলে তোমার ফেল। যদি কোনো স্টুডেন্ট ইন কোর্সে 8 না পায় তাও ফেল, যদি কোনো স্টুডেন্ট 80 মার্কের পরীক্ষায় 32 নাও পায় তাও কিন্তু সে ফেল করবে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার ইনকোর্সের 8 আর 32 মিলে কি স্যার আমি পাস করব, অথবা ইনকোর্স আর হচ্ছে লিখিত 80 মার্কের পরীক্ষা মিলে কি পাস করব? আরে ভাই, তুমি যদি কোনোভাবে 32 না পাও, ধরো তুমি লিখিত পরীক্ষায়, আমি বিষয়টা আবারও মানে ক্লিয়ার করে দেই, ধরো 80 মার্কের পরীক্ষায় তুমি পাইছো হচ্ছে 20, 80 মার্কের পরীক্ষায় পাইছো 20, ইনকোর্সের 20 মার্ক পরীক্ষায় পাইছো হচ্ছে তোমার ধরো 10 পাইছো, তাও তোমার কিন্তু ফেল আসবে। কিন্তু নিয়ম হচ্ছে তোমাকে স্যাররা চাইলে তোমাকে ইনকোর্স আর হচ্ছে তোমার লিখিত অংশ মিলে তোমাকে 32 দিতে পারে বা পাস করাতে পারে। কিন্তু যখন কোনো স্টুডেন্ট 20 পাবে বা 25 পাবে, তাহলে ধরে নিতে হবে যে স্টুডেন্টটা অনেক দুর্বল, তার মানে সে ফেল করা স্টুডেন্ট, তাকে কোনোভাবে কোনো স্যার পাস করাবে না। তাহলে অবশ্যই রিস্ক জোনে থাকার চেষ্টা করবো না। আচ্ছা, যতই সহজ করে দেন না কেন পরীক্ষার হল ছাড়া বুঝবে না। যাই হোক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, আমি আমার বেস্ট লেভেল ট্রাই করতেছি, বোঝা না বোঝা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আশা করি যদি এখান থেকে একজন স্টুডেন্ট আমার কথাগুলা ক্যাচ করতে পারে, যদি বুঝতে পারে, তাহলে আমার কষ্ট সার্থক। আর এই যে ডিগ্রি প্রথম বর্ষ তোমাদের নিয়ে আমাদের যাত্রা শুরু, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত ইমরান সাজেশন যদি পেজ থাকে, আমরা থাকি, ইনশাল্লাহ আমি সুস্থ থাকি, বেঁচে থাকি, দেখা হবে। থার্ড ইয়ারে একটা ইংলিশ পরীক্ষা আছে, সেকেন্ড ইয়ারে একটা বাংলা জাতীয় বর্ষ আবশ্যিক পরীক্ষা আছে। অবশ্যই কোনো না কোনোভাবে আমাদের পেজটা ক্লাস করবা, উপস্থিত থাকবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? আচ্ছা, যাই হোক, এখন আমি যে বিষয়টা বলতেছি, তোমাদেরকে মিনিমাম 32 পাওয়ার চেষ্টা করবা। যে কোনো স্টুডেন্ট 32-এর নিচে পরীক্ষার হল থেকে বের হবো না। 32 না, 40, 45 অ্যান্সার করবা, পরে দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে? আচ্ছা, এখন আর একটা জিনিস বুঝাই, তোমাদের পরীক্ষার হলে এবি লেখা আসবে। এবি পরীক্ষা দেওয়ার পরে অনেক সময় এবি লেখা আসে। এবি লেখার মানে কি, কেন আসে এটা বোঝাচ্ছি। এবি মানে হচ্ছে অ্যাবসেন্ট। তুমি খাতার হাজিরা শীট থাকে, তোমার অ্যাটেন্ডেন্স শীট থাকে, এই অ্যাটেন্ডেন্স শীটে বা হাজিরা শীট, এটাকে বলা হয় হাজিরা শীট বা অ্যাটেন্ডেন্স শীট। যে হলে তুমি পরীক্ষা দেবা, যে কলেজে যে হলে পরীক্ষা দেবা, সেই হলে একটা হাজিরা শীট থাকে। এই হাজিরা শীটে তোমার সাইন দিতে হবে, মাস্ট বি। যদি কোনো কারণবশত তুমি সাইন না দিতে পারো, তাহলে পরীক্ষার সময় দেখবা এবি চলে আসছে। এবি মানে অ্যাবসেন্ট। কোনো পরীক্ষা তুমি দিছো, তারপরে তোমার অ্যাবসেন্ট আসছে, তার মানে তোমার পরীক্ষার হাজিরা খাতায় শীটে তোমার সিগনেচার নাই। তারপর কি করতে হয়, কলেজে আবার যোগাযোগ করতে হয়, হাজিরা খাতায় আবার ওইটা নিয়ে বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হয়, তারপর রেজাল্ট আসে। তার মানে আগেই সতর্ক থাকবা, আগামীকালকে যারা পরীক্ষা দিতে যাবা, অনেক কমন আসছে, কমনের যন্ত্রণায়, কমনের হচ্ছে প্যারায় সব কিছু ভুলে যাবা। তাহলে অবশ্যই হাজিরা শীটে মাস্ট বি অ্যান্সার করা, সিগনেচার করার চেষ্টা করবা। যে তোমার যে হাজিরা শীটটা থাকবে, এখানে তোমার উত্তরটা, তোমার নামটা উত্তর করার চেষ্টা করবা, নামটা দেওয়ার চেষ্টা করবা। বুঝতে পারছো? আরেকটা জিনিস তোমাদেরকে বলে দেই, তোমাদের হচ্ছে সাবজেক্ট কোড। তুমি যে সাবজেক্টে পড়াশোনা করো, এই সাবজেক্টের কোডটা, যেটা কালকে পরীক্ষা দিবা, এই সাবজেক্টের কোডটা সবাই মুখস্থ বা প্রশ্নের মধ্যে লেখা থাকবে, প্রশ্ন দেখে দেখে সাবজেক্ট কোডটা লেখার চেষ্টা করবা। আর রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের একটা অনেক রকম একটা রেজিস্ট্রেশন, অনেক লম্বা একটা রেজিস্ট্রেশন থাকবে। এই রেজিস্ট্রেশনের নাম্বারটা মাস্ট বি, রেজিস্ট্রেশনের নাম্বারটা ভালো করে ফিল আপ করার চেষ্টা করবা। রেজিস্ট্রেশন এবং আরেকটা হচ্ছে রোল নাম্বার থাকে। এই রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট বি তোমার প্রশ্নটা, তোমার অ্যাডমিট কার্ড দেখে উত্তর করার চেষ্টা করবা। আগামীকালকে তোমার কি কি খাতার সাথে নিয়ে যাবা, আগামীকালকে তোমার হচ্ছে অ্যাডমিট কার্ড, তোমাকে মাস্ট বি আগামীকালকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড মেইন কপি এবং রেজিস্ট্রেশনের মেইন কপি, রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ড দুইটার মেইন কপি নিয়ে যাবা।
আর এবার কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক কঠোর হয়েছে, যদি কোনো স্টুডেন্ট মানে নকল করে অথবা মানে প্রক্সি পরীক্ষা দেয় তাহলে কিন্তু তাকে বিভিন্ন ধারায় শাস্তি দেওয়া হবে। তোমাদের দেখবা 1 মাস 2 মাস 3 মাস 4 মাস পরে রেজাল্ট তো আসে নাই, তোমাকে 1 বছরের জন্য সাসপেন্ড করা হবে অথবা পরীক্ষা থেকে বঞ্চিত করা হবে। তাহলে বি কেয়ারফুল, নকল, দূষণীয় পেজ, অতিরিক্ত খাতা, ক্যালকুলেটর, স্মার্ট ঘড়ি, স্মার্ট মোবাইল ফোন এইগুলা ইউজ করবে না। আর শুরুতেই এদিক সেদিক তাকানোর চেষ্টা করবে না, গাড় নাড়ানোর চেষ্টা করবে না, পরীক্ষা হলটা শান্ত রাখার চেষ্টা করবা, যেগুলো তুমি পারো সেগুলো আগে উত্তর দেওয়ার চেষ্টা করবা। বুঝতে পারছো? আচ্ছা, এত সময় নিয়ে কথা বললে শেষ করবেন কখন? আমাদের পড়তে হবে। স্যার আমি তো ইনক্লুস পরীক্ষা দেন নাই। আচ্ছা ঠিক আছে, যাই হোক, যারা ইনক্লুস পরীক্ষা দেওয়া নয় তাদের তোমাদেরকে স্যার মার্ক দিয়ে দিচ্ছে। আমি এত কথা বলতেছি না, আমি শেষ করে দিচ্ছি। তাহলে এখন দেখো আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি, সবাই একটু রেডি হও। আমি তোমাদেরকে ফাইনাল সাজেশনটা আবারও দিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ আমার ক্লাসে ছিল আমি তোমাদেরকে পরীক্ষার দিক নির্দেশনা এইগুলা নিয়ে কথা বলছি, এইগুলো দরকার আছিল, কারণ ভালো পরীক্ষা দিয়ে অনেকে ফেল করে এবং দেখা যাচ্ছে যে মানে অনেক কমন আসে, তারপরে তাড়াহুড়া করে অনেক ভুল করে আসে। তো তোমরা যেহেতু নতুন, তোমাদের নতুন জীবনের শুরু হচ্ছে, ভার্সিটি লেভেল বা কলেজ লেভেলের যে পরীক্ষা, চাকরি মানে পরীক্ষা, এই পরীক্ষা অনার্স বা ডিগ্রি লেভেলের যে পরীক্ষা, গ্রাজুয়েশন লেভেলের প্রথম সিরিজ স্টেপ, এই জন্য আমি তোমাকে জানাই দিলাম বিষয়গুলা, তোমাদেরকে ভালো দিক খারাপ দিকগুলো এগুলো আগে সতর্ক করলাম। ঠিক আছে? আচ্ছা স্যার আমি লক্ষ্মীপুর থেকে বলছি, স্যার বঙ্গবন্ধু শেখ মুজিব নিয়ে কোনো প্রশ্ন আসবে কি না এটা আমি এখনই ক্লিয়ার করতেছি, তোমাদের কি কি আসবে কি কি আসবে না এখনই আমি ক্লিয়ার করে দিচ্ছি। বুঝতে পারছো? তো সবাই একটু খেয়াল করো, দেখো এখানে খেয়াল করার চেষ্টা করো। আমাদের ক বিভাগের যে সাজেশনগুলো তোমাদের পড়তে হবে, ক বিভাগ থেকে যে প্রশ্নগুলো আমি আগেও সাজেশনে দিয়েছি আবারও দিচ্ছি, ভালো করে খেয়াল করো। ক বিভাগের এই প্রশ্নগুলো তোমরা মাস্টবি মুখস্থ করবা। সবাই একটু রেডি লিখে কমেন্ট করো। স্যার ক বিভাগ থেকে না দিলে কি সমস্যা হবে? ক বিভাগ থেকে না দিলে কোনো সমস্যা নাই, তবে উত্তর করার চেষ্টা করবা। ঠিক আছে? সবাই একটু রেডি লিখে চেষ্টা করো, রেডি লেখো। আচ্ছা ফারজানা ইসলাম ধন্যবাদ স্যার। আচ্ছা চিটাগাং থেকে আমি মিনহাজ, থ্যাংক ইউ। আচ্ছা কলেজে যোগাযোগ করা, ওকে স্যার। পিডিএফ থেকে ক উত্তর পেলাম কিন্তু খ আর গ উত্তর সব পাইনি। যারা পাও না তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, পেজে মেসেজ করতে পারো। ঠিক আছে? সবাই একটু রেডি লিখে কমেন্ট করো। ঠিক আছে? তাহলে দেখো আমি শুরু করতেছি। 1 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিল? এই প্রশ্নটা একে ফজলুল হক, শেরে বাংলা একে ফজলুল হক। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এল এফ এর পূর্ণরূপ, এল এফ এবং পিওডি এর পূর্ণরূপ, এল এফ ও পূর্ণরূপ, ইবিডি এর পূর্ণরূপ। এই তিনটা পূর্ণরূপ থেকে একটা 100% আসবে। পিওডিও এর পূর্ণরূপ এবং এল এফ ও এর পূর্ণরূপ, এই দুইটা পূর্ণরূপ তোমরা সবাই মাস্ট বি মুখস্থ করে যাবা। ঠিক আছে? স্যার না পারলে খাতায় কি লিখবো? বানায় লিখবা। ঠিক আছে? তাহলে তোমরা দেখো খ বিভাগের প্রশ্নগুলো আমি একটু দিচ্ছি, তোমরা সবাই দেখার চেষ্টা করো। আচ্ছা মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরে ছিল? মুক্তিযুদ্ধের সময় ঢাকা হচ্ছে 2 নম্বর সেক্টরে ছিল। বাকশালের পূর্ণরূপ কি? কৃষক শ্রমিক আওয়ামী লীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ঠিক আছে? এরপর দেখো 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম হচ্ছে অপারেশন সার্চলাইট, অপারেশন সার্চলাইট। এরপরে দেখো দ্বিজাতি তত্ত্ব বা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। সবাই মুখস্থ করো, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। বুঝতে পারছো? মোহাম্মদ আলী জিন্নাহ। এরপরে দেখো আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে দিচ্ছি সেই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করার চেষ্টা করবা। এরপর দেখো এখান থেকে 20 নম্বর প্রশ্ন, বাংলা ভাষার উৎপত্তি কোন ভাষা থেকে? বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত ভাষা থেকে। বাংলা ভাষার উৎপত্তি হচ্ছে মাগধী প্রাকৃত ভাষা থেকে। এরপর দেখো ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করা যায়। বাংলার প্রাচীন বাংলার জনপদ, এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার জনপদ গৌড়, ব্রাহ্মণ, হরিকেল, সমতট, এগুলো হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। বরেন্দ্র, হরিকেল, এগুলো হচ্ছে প্রাচীন বাংলার জনপদ। এরপর দেখো পদ্মা নদীর মোহনায় কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মেঘনা নদী। সবাই মুখস্থ করো, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম হচ্ছে
মেঘনা নদী। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সবগুলা পরীক্ষা কিন্তু সব লাইভে বসে আছে, তোমার মতো হচ্ছে যে জিনিয়াস না তার জন্য বসে আছে, কারণ তারা হচ্ছে দুর্বল স্টুডেন্ট, তাদের সাজেশনসটা দেখার দরকার আছে, তাদের কথাগুলো শোনার প্রয়োজন আছে, এই জন্য লাইভে আছে। তুমি জ্ঞানী মানুষ, তোমার লাইভে দেখার কোনো দরকার নেই, তুমি হচ্ছে পড়তে বসো, মা তুমি পড়তে বসো, বাবা তুমি পড়তে বসো, টেবিলে যাও, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এরপর দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর দেখো আমরা কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয়? 1959 সালের 27শে অক্টোবর। প্রশ্নটা ইবিডিও এর পুনরূপ, ইবিডিও এর পুনরূপ ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার, আর পিওডিও এর পুনরূপ পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন, পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন, এটা হচ্ছে পিওডিও এর পুনরূপ, বুঝতে পারছো? এরপর দেখো আমরা 69-এর গণ অভ্যুত্থানে কারা শহীদ হয়? 1969-এর গণ অভ্যুত্থানে এই যে শহীদ হয়েছিল ডক্টর আসাদুজ্জামান শামসুজ্জোহা, ডক্টর আসাদ এবং শামসুজ্জোহা হচ্ছে শহীদ হয়েছিল, বুঝতে পারছো? এরপর দেখো আমরা আরো কিছু প্রশ্ন নেই, যে প্রশ্নগুলা খুবই গুরুত্বপূর্ণ। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে কি? বীর শ্রেষ্ঠ, বুঝতে পারছো? প্রশ্নটা মুখস্থ করে রাখবা। এরপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা ভিভিআই দিয়ে রাখো এবং 100% যারা আগামীকালকে পরীক্ষা দিবা। অপারেশন সার্চলাইট কি? অপারেশন সার্চলাইট হচ্ছে 25শে মার্চের গণহত্যা। কালো রাতে, রাতের অন্ধকারে নির্বিচারে নির্ভীকভাবে মানুষকে যে হত্যা করা হয়েছিল, পাকিস্তানি সেনাবাহিনীর যারা হত্যা করেছিল, যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেই রাতটাকে 25শে মার্চের গণহত্যা বা অপারেশন সার্চলাইট বলা হয়। এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা তারপর দেখো আমরা আরো কিছু প্রশ্ন দেখে নেই। বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেছিল? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল তৎকালীন ডাকসু বিপি আ.স.ম. আব্দুর রব, আব্দুল সামাদ, আব্দুর রব, এরকম হতে পারে, বুঝতে পারছো? এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিল। এরপর দেখো কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এই প্রশ্নটা অনেকেই কনফিউশনে আছে, অনেক বইয়ে অনেক রকম উত্তর দেওয়া আছে, মনে রাখবা। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ভুটান, এরপর হচ্ছে ভারত, একই দিনের সকালে এবং আরেকটা হচ্ছে বিকালে। তাহলে মনে রাখবা 1971 সালের 6 ডিসেম্বর সকালে, 1971 6 ডিসেম্বর সকালে হচ্ছে ভুটান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়। সবাই হচ্ছে এটা মুখস্থ করে রাখবো, বুঝতে পারছো? আচ্ছা তারপরে দেখো বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আর বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালে। সবাই প্রশ্নটা মুখস্থ করে রাখবা। তাহলে আমার হচ্ছে আমরা তোমাদেরকে খ বিভাগ সাজেশন দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে খ এবং গ বিভাগের সাজেশন দিচ্ছি। যারা আমার সাথে আছো সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটা করো, আশা করি তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সবাই একটু খেয়াল করো, যারা হচ্ছে খ বিভাগের সাজেশন চাচ্ছিলা, আমরা গতকালকে এর আগেও সাজেশন দিয়েছি, এগুলো আবারও আরেকবার করে দিচ্ছি, যেহেতু শেষ মুহূর্তে তোমরা একটা রিভিশন দিতে পারো। শেষ মুহূর্তে তোমাদের রিভিশন দেওয়ার জন্য কাজে আসে। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। সাম্প্রদায়িকতা কি? এই প্রশ্নটা 100% গুরুত্বপূর্ণ। সাম্প্রদায়িকতা কি? সাম্প্রদায়িকতা কি? সাম্প্রদায়িকতা কি? সবাই এই প্রশ্নটা 100% গুরুত্ব সহকারে লিখে ফেলো সবাই। সাম্প্রদায়িকতা কি? মেজর ডালিমের কথা মনে পড়ে গেল। আচ্ছা মেজর ডালিমের কথা। আচ্ছা তারপর দেখো ভাষা আন্দোলনের গুরুত্ব। ভাষা আন্দোলনের গুরুত্ব এটাও 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। তাহলে প্রশ্ন দিলাম কয়টা? 1 নাম্বার আর 3 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার। এরপর দেখো 1969 সালের গণ অভ্যুত্থানের লক্ষ্য কি ছিল? এখন 2024 সালের গণ অভ্যুত্থান এবং 1969 সালের গণ অভ্যুত্থান, এই দুইটা প্রশ্ন কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো দুইটা প্রশ্ন মনে রাখবা। এরপর দেখো লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? এটা 1000% গুরুত্বপূর্ণ, এটা 1000% গুরুত্বপূর্ণ। যারা আগামীকালকে পরীক্ষা দিবা
তারা হচ্ছে লাহোর প্রস্তাব কি, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল সেটা মুখস্থ করে যাবা, বুঝতে পারছো? এরপর দেখো বাঙালি সংকর জাতি ব্যাখ্যা করো, এটাও 100% গুরুত্বপূর্ণ, এটাও 100% গুরুত্বপূর্ণ। বাঙালি সংকর জাতি, বাঙালি সংকর জাতি এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। সো এই প্রশ্ন তোমরা সবাই মুখস্থ করে রাখবা, বুঝতে পারছো? তারপরে দেখো আমরা বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এটা 99% গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 99% গুরুত্বপূর্ণ। বসু সোহরাওয়ার্দী চুক্তি কি, এটাও 100% গুরুত্বপূর্ণ। বসু সোহরাওয়ার্দী চুক্তি, দেখো তোমরা একজনে কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করেছিলা যে বঙ্গবন্ধু নিয়ে কোনো প্রশ্ন আসবে কিনা। দেখো আমি বলেছিলাম যে বঙ্গবন্ধু ছাড়াও অনেক রকম প্রশ্ন আছে তোমাদের পরীক্ষায় আসার মতো। আর কয়েকদিন আগে রিসেন্ট যে অনার্স ফার্স্ট ইয়ারের স্বাধীন বাংলা অভ্যুদয়ের পরীক্ষা হয়েছে সেখানে বঙ্গবন্ধু নিয়ে কোনো প্রশ্ন আসে নাই, সো প্রশ্ন নাও আসতে পারে। তারপর তোমরা যদি ডাউট থাকে তোমরা শিখে যাও, সেটা হচ্ছে তোমাদের একান্ত নিজের দায়িত্ব অনুযায়ী বা নিজের হচ্ছে আমার এটাতে কোনো সে নাই, বলা নাই, তোমরা চাইলে পড়তে পারো। তবে আমি মনে করি না পড়াই বেটার, যেহেতু কয়েকদিন আগে অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষায় আসে নাই। ওকে, তাহলে দেখো আমরা খ বিভাগের সাজেশন দিয়ে দিচ্ছি। এরপরে তোমরা এখানে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে লিখো। এই দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি তত্ত্ব তোমরা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন খ বিভাগে কমন পাবে যে দ্বিজাতি তত্ত্ব কি বা দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে, বুঝতে পারছো? তাহলে আমরা 1969 সালের গণ অভ্যুত্থান এগুলো বললাম, পূর্ববর্তী পাকিস্তানের রাজনৈতিক এবং প্রশাসনিক বৈষম্য, এই প্রশ্ন চাইলে পড়তে পারো, না পড়লেও সমস্যা নাই, না পড়লেও কি সমস্যা নাই। আচ্ছা আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি ব্যাপার, এটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও, আমরা এবার চলে যাচ্ছি গ বিভাগে। আচ্ছা সবাই একটু খেয়াল করো, এবার হচ্ছে আমি তোমাদেরকে গ বিভাগের প্রশ্ন দিচ্ছি। আমি তোমাদের সময়টা নষ্ট করতেছি, অনেক সময় হয়ে যাচ্ছে, তারপর আমি চেষ্টা করছি খুব দ্রুত যে নিয়মগুলো তোমাদের বলা উচিত, যে কথাগুলো বলা দরকার সেগুলো আমি কিন্তু ঝটপট বলে ফেলছি, বুঝতে পারছো? যারা কথাগুলো শুনছো তোমাদের উপকারে আসবে। গ বিভাগে দেখো বাংলাদেশের সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব, বাংলাদেশের সমাজ জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো 1970 সালের নির্বাচনের গুরুত্ব বিশ্লেষণ করো। 1970 সালের নির্বাচন, 1970 সালের নির্বাচন, মুক্তিযুদ্ধে নারীদের অবদান, মুক্তিযুদ্ধে নারীদের যে অবদান ছিল, ভারতের অবদান বা নারীদের অবদান, সো আমাদের মুক্তিযুদ্ধের নারীদের অবদানটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। স্যার ঘুম আসতেছে কি করব? পরীক্ষার আগে ঘুম আসে, এটাই স্বাভাবিক, বুঝতে পারছো? সারা বছর দেখবা ঘুম আসে না, কিন্তু পরীক্ষা শুরু হলে পরীক্ষার আগে ঘুম আসে, এটা স্বাভাবিক, ন্যাচারাল, বুঝতে পারছো? পানি দিয়ে চোখ ধুয়ে তারপরে আবার পড়তে বসো, সমস্যা নাই। আচ্ছা তারপরে দেখো আমরা দেখি 1947 সালের ভারত বিভক্তির পটভূমি, 1947 সালের ভারত বিভক্তির পটভূমি পড়লে পড়তে পারো। এরপর দেখো বাংলাদেশের অর্থনীতি ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, বাংলাদেশের অর্থনীতির সাথে ভূপ্রকৃতির বৈশিষ্ট্য, বুঝতে পারছো? অথবা বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব, ভূপ্রকৃতির বাংলাদেশের অর্থনীতির সাথে ভূপ্রকৃতির রাজনৈতিক প্রভাব, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, বুঝতে পারছো? এরপর দেখো আমরা আরো প্রশ্ন দেই, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং তাৎপর্য, 1969 সালের গণ অভ্যুত্থানের কারণ এবং তাৎপর্য, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা হচ্ছে 1000% গুরুত্বপূর্ণ। সবাই এই প্রশ্নটা মুখস্থ করে ফেলো, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো 1952 সালের ভাষা আন্দোলনের ঘটনা প্রবাহ, 1952 সালের ঘটনা, এটাও 1000% গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে 1000% গুরুত্বপূর্ণ। তাহলে আমরা তোমাদেরকে এই প্রশ্নগুলো দিলাম গ বিভাগে। তোমরা যারা আগামীকালকে পরীক্ষা দিবা তোমরা গ বিভাগের জন্য এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে যাবা, বুঝতে পারছো? এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই, এর বাইরে কোনো প্রশ্ন পড়ার দরকার নাই। আর যদি পড়ো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, নিজেদের মন মতো করে পড়তে পারো।
বুঝতে পারছো? অখণ্ড স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা কেন ব্যাখ্যা, এটা আসবে না। তোমরা বাংলাদেশের সমাজ এবং জনগোষ্ঠীর উপর ভূপ্রকৃতির প্রভাব, এই প্রশ্নটা মুখস্থ করে যাবা, ঠিক আছে? সো এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা সবাই দেখো। আচ্ছা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বৃহৎ শক্তির বর্গের ভূমিকা, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। এটা প্রশ্নটা আমার বাকি ছিল, এটা আগের সাজেশন একবার দিয়েছি, সো তোমরা আরেকবার দেখো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বৃহৎ শক্তিবর্গের ভূমিকা মূল্যায়ন করো, এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ। আর যদি দেখো, যদি তোমার এই সরকার বা আগের সরকার থাকতো, তাহলে দেখো আমি কি কি প্রশ্ন দিতাম। তাহলে বঙ্গবন্ধু ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, এটা 1000% গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 1000% গুরুত্বপূর্ণ ছিল যদি এটা আগের সরকারে আমলে থাকতো, তাহলে এই প্রশ্নটা 1000%, তাহলে তোমরা দেখলেই বুঝতে পারো, ঠিক আছে? সো এই প্রশ্ন দিতাম। এরপরে আরো কিছু প্রশ্ন দিতাম যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, এই প্রশ্নটাও দিতাম যদি আগের সরকার থাকতো বা আগের মানে শিক্ষামন্ত্রী উপদেষ্টা থাকতো, তাহলে হচ্ছে এটা আমি আগে দিতাম, বাট এখন দেই নাই, বুঝতে পারছো? সো এগুলো আমাদের সাজেশনে ছিল। তো যাই হোক, এখন হচ্ছে আজকে আমি এই পর্যন্ত তোমাদেরকে সাজেশন দিলাম। তো যারা আমাদের ক্লাস করেছো, ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবা, মতামত দিবা। সো তোমাদের যারা হচ্ছে আমাদের পরবর্তী সাজেশন চাচ্ছ, তারা হচ্ছে যে কাজটা করবা, আমাদের যারা ইমরান সাজেশন নিতে চাও, যারা হচ্ছে আমাদের ইমরান সাজেশন নিতে চাও, যারা আমাদের সাজেশন ফলো করো বা আমাদের সাজেশন এবার ফলো করতেছো, যারা আমাদের ইমরান সাজেশন নিতে চাও, তারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা। আমাদের পরীক্ষা যদি আজকের সাজেশনটা কালকে পরীক্ষা কমন আসে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 019021471008, এবং আরেকটি নাম্বার হচ্ছে, আমি তোমাদেরকে আরেকটি নাম্বার দিচ্ছি 019021471116। আর যারা হচ্ছে আমাদের পেজ একদম নতুন সদস্য, তারা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবা। তারা অবশ্যই আমাদের ইমরান সাজেশন যে পেজটা আছে, তারা এটা ফলো দিবা, ঠিক আছে? কারণ আমাদের পেজ ফলো দিলে আমাদের ক্লাসের আপডেট নোটিফিকেশন সবার আগে পাবে, বুঝতে পারছো? এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটা একেবারে চিনো না, তারা হচ্ছে ইউটিউবে সার্চ করবা, ঠিক আছে? ইউটিউবে সার্চ করবা আমাদের ইমরান সাজেশন। যারা ইউটিউব বা ইউটিউবে ভিডিও দেখে অভ্যস্ত, তারা সার্চ করবা হচ্ছে আমাদের সাজেশনটা, পেজের নাম, ইউটিউবের নাম ইমরান সাজেশন, IMRAN, ইমরান সাজেশন, ঠিক আছে? ইমরান সাজেশন লিখে ইউটিউবে সার্চ করবা, সার্চ করলেই আমাদের ইউটিউবে চ্যানেলটা চলে আসবে। এই ইউটিউব চ্যানেলে আমাদের ক্লাসগুলো আপলোড হয়, এবং আমাদের এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবা, এবং যারা আমাদের পেজটা নতুন তারা ফলো দিয়ে রাখবা। আর যারা আজকে আমাদের পরীক্ষা যে সাজেশনটা তোমাদেরকে দিলাম, যদি সাজেশনটা কমন আসে, তাহলে হচ্ছে আমাদের কাছ থেকে BA, BSS এবং হচ্ছে BBS এবং হচ্ছে BSc, এই সাজেশনগুলার PDF কপি নিতে পারবা। এইগুলার PDF কপি নিতে পারবা, সফট কপি হোয়াটসঅ্যাপে PDF কপি নিতে পারবা। আর এই PDF কপিটার মূল্য হচ্ছে প্রতি বিষয় 50 টাকা করে, প্রতি বিষয় পার সাবজেক্ট 50 টাকা। আমরা প্রত্যেকটা বিষয় 50 টাকা করে রাখি। আর স্বাধীন বাংলা অভ্যুদয়ের ইতিহাসটার উত্তর সহকারে এটা হচ্ছে আমরা 100 টাকা রেখেছি, বুঝতে পারছো? সো যারা আমাদের ক্লাস ভালো লাগে বা যারা আমার ক্লাসটা এতক্ষণ করেছো, তারা সবাই একটু কমেন্ট করে জানাবা কেমন লেগেছে। এবং যারা আমাদের পেজে নতুন সদস্য, আমাদের এই ক্লাসটা ইউটিউব থেকে দেখেছো বা হচ্ছে বিভিন্ন গ্রুপ থেকে দেখতেছো, মেসেঞ্জার থেকে, তারা পেজটা ফলো দিয়ে রাখবা। আমাদের পেজের ফলোয়ার 2,34,000, সম্ভবত 35,000। তোমরা পেজটা ফলো দিয়ে রাখবা, তাহলে হচ্ছে প্রতিদিন আমরা এভাবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ভূগোল, ইতিহাস, ইসলামের ইতিহাস, হ্যাঁ, এই মনোবিজ্ঞান, তো দর্শন, এই সাবজেক্টগুলোর সাজেশন আমরা প্রতিদিনই লাইভ ক্লাসে এভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটা তোমাদের যদি ভালো লাগে বা আগামীকালকে তোমাদের সাজেশনটা কমন আসে, তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করবা, এবং পরবর্তী সাবজেক্টের সাজেশনগুলো নেওয়ার জন্য অগ্রিম মানে আমন্ত্রণ রইল। তো আমি তোমাদের কিছু কমেন্ট দেখব, তারপরে হচ্ছে আমি লাইভ থেকে বিদায় নেব। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার ক্লাসটা বা আমার কথাগুলা তোমাদের কেমন লেগেছে, বা এই ক্লাসটা তোমার উপকারে আসছে কিনা বা ভালো লাগছে কিনা একটু জানাও। আচ্ছা, লিখন লিখেছে ভালো লাগছে স্যার, নেক্সট ইসলামের ইতিহাস ক্লাস চাই, অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব। জানাতুল ফেরদৌস, লক্ষ্মীপুরে কে আছো? আচ্ছা,
ক বিভাগ আরেকবার দেখান স্যার, ক বিভাগ আরেকবার দেখান স্যার, থ্যাংক স্যার। আচ্ছা আমি মোহাম্মদ নজরুল আলম লিখেছে, অনেক ভালো লাগছে। আচ্ছা আমি এটা হচ্ছে ভিডিওটা আমাদের পেজে আপলোড করে দিব, তুমি ক্লাসটা পজ করে আরেকবার দেখে নিবা কষ্ট করে, ঠিক আছে? সো আশা করি তোমাদের কাজে আসবে। আচ্ছা যারা ক্লাস ভালো লেগেছে অবশ্যই থ্যাংক ইউ জানাবা এবং পেজটা ফলো দিয়ে রাখবা। তো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমার জন্য অবশ্যই দোয়া করবা এবং ইমরান সাজেশন, ইমরান পাবলিকেশনের পেজের সাথেই থাকবা। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।